ভেবে দেখুন তো, আপনি এমন এক জঙ্গলে আটকা পড়েছেন যেখানে প্রতিটি গাছে, প্রতিটি কাদার নিচে লুকিয়ে আছে মৃত্যু। আর সেই মৃত্যু কোনো সাধারণ মানুষ নয়, বিশালাকার ক্ষুধার্ত এক দানবীয় অ্যানাকোন্ডা। হ্যাঁ বন্ধুরা, 2024 সালের অন্যতম থ্রিলারে ভরপুর মুভি অ্যানাকোন্ডা ক্রাস্ট জঙ্গলের গল্প ঠিক এতটাই ভয়ানক। আজকের ভিডিওতে আমরা এই অভিশপ্ত জঙ্গলের ভেতরে যাব, দেখব কিভাবে একদল মানুষ প্রকৃতির এই সবচেয়ে বড় জল্লাদের মুখোমুখি হয়েছিল। আপনি যদি অ্যানাকোন্ডা মুভি সিরিজের ফ্যান হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি একদম মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। ঘোর জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা একটি নদী থেকে কাহিনী শুরু হয়। সেখানে জেফ নামের এক ব্যক্তি তার কিছু সঙ্গীদের নিয়ে ওই নদীর সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল। এরা সাপ ধরে শহরে বিক্রি করত, কিন্তু আজ তারা সাপ ধরতে যে জায়গায় যাচ্ছিল সেটি ছিল অত্যন্ত বিপজ্জনক। নৌকার ক্যাপ্টেন জেফকে বলে, তোমরা যে জায়গায় যাচ্ছ এটি অভিশপ্ত এবং বিষাক্ত সাপে ভরা। আর আমি শুনেছি সেখানে ক্রিমসন নামের এক বিশাল অ্যানাকোন্ডা থাকে, যে ওই জায়গায় যায় অ্যানাকোন্ডা তাকে মেরে ফেলে। কিন্তু জেফ হেসে নৌকার ক্যাপ্টেনকে বলে, তুমি শুধু আমাকে ওইখানে পৌঁছে দাও, সেখানে তোমার টাকা পেয়ে যাবে, তারপর তুমি নৌকা নিয়ে ফিরে এসো। জেফ ছিল সাপ ধরার একজন বিশেষজ্ঞ শিকারী এবং আসছে বিশেষ করে ক্রিমসন অ্যানাকোন্ডাকে ধরতে এই জঙ্গলে এসেছিল। কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছে যায়। এখানে নৌকার ক্যাপ্টেন জেফের কাছে আরো বেশি টাকা দাবি করে, কারণ এটা ছিল অত্যন্ত বিপজ্জনক জায়গা। এত দূরে কাউকে পৌঁছে দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ কাজ ছিল। জেফও মানা না করে পকেট থেকে টাকা বের করে তাকে দিতে চায়, কিন্তু ক্যাপ্টেন টাকা নেওয়ার জন্য দুহাত বাড়াতেই জেফ ইচ্ছে করে টাকাগুলো নিচে ফেলে দেয়। তখন ক্যাপ্টেন আনন্দের সাথে সেগুলো কুড়াতে থাকে। টাকা তোলার পর সে যখন হেসে জেফের দিকে তাকায়, তখনই জেফ তার গলায় ছুরি বসিয়ে তাকে মেরে ফেলে। এরপর অত্যন্ত নির্মম ভাবে তার গলা কেটে নদীর পানিতে মাথাটা ফেলে দেয়। নদীর তীরে দাঁড়িয়ে জেফের সঙ্গীরা এই দৃশ্য দেখছিল। এরপর জেফ তার দুই সঙ্গীর কাছে এসে হেসে বলে, তোমরা দুজনে যদি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তবে তোমাদেরও একই দশা হবে। এরপর তারা তিনজন জঙ্গলের ভেতর আরো এগিয়ে যায় এবং এক জায়গায় পৌঁছে যায়, যেখানে তারা সাপের একটি বড় মূর্তি দেখতে পায়। এটি দেখে জেফ বলে, তাহলে ক্রিমসন অ্যানাকোন্ডার কাহিনী সত্যি। অন্যদিকে জেফের সঙ্গীরা অনেকগুলো সাপ পেয়ে যায়, যা দেখে তারা খুবই আনন্দিত হয়। এরপর তারা দ্রুত সব সাপ ধরে ব্যাগে ভরতে শুরু করে। অন্যদিকে জেফ এই ছোট সাপগুলোর দিকে মনোযোগ না দিয়ে এই জঙ্গলের ভেতর সবচেয়ে বড় সাপ, যার নাম ক্রিমসন অ্যানাকোন্ডা, সেটিকে খুঁজতে থাকে। এখন এই দুই সঙ্গী যে সাপগুলো কাপড়ের ব্যাগে ভরেছিল, একাই ব্যাগটি নিয়ে নৌকা পর্যন্ত আসে। সে দেখতে পায় জেফ যে লোকটির গলা কেটে পানিতে ফেলে দিয়েছিল, তার ধরহীন লাশটা কিছু দূরে পানিতে ভেসে রয়েছে। এটি দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখনই লাশটি হঠাৎ পানিতে ডুবে যায়, আর ভাসতে ভাসতে একটি বড় জিনিস দ্রুত তার দিকে এগিয়ে আসতে থাকে। লোকটি ভয়ে দ্রুত জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই বিদ্যুতের গতিতে একটি বিশাল অ্যানাকোন্ডা তাকে পেঁচিয়ে ধরে তার হাড়গোড় ভেঙে দেয় এবং নিজের বড় মুখটি খুলে তাকে গিলে খেতে শুরু করে। অন্যদিকে আমরা লোকটির অন্য সঙ্গীকে দেখতে পাই, যে সাপে ভরা ব্যাগটি নিয়ে নিজেই জঙ্গলের ভেতর এগিয়ে যাচ্ছিল। তখনই সে হঠাৎ এক জায়গায় থমকে গিয়ে এমন কিছু দেখে, যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। আসলে সেই বিশাল অ্যানাকোন্ডার শরীরটিকে লতা কাটতে দেখে ফেলেছিল। অ্যানাকোন্ডাটি যখন একটি গাছের উপর উঠছিল, তখন তার পেট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো মানুষকে জ্যান্ত গিলে খেয়েছে। এখন লোকটি নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যাওয়ার আগে অ্যানাকোন্ডাটি তার সঙ্গীর লাশটি উগড়ে ফেলে দেয়। এরপর সাপটি ওই লোকটিকেও ধরে ফেলে। সাপটি লোকটিকে পেঁচিয়ে জোরে চাপ দেয় এবং গাছের সাথে পেঁচিয়ে তাকে খেতে শুরু করে। কিছু দূর থেকে জেফ এসব দেখছিল, আর এটি দেখে জেফ তার সঙ্গীকে বাঁচানোর বদলে খুশি হচ্ছিল, কারণ জেফ এটাই চেয়েছিল যে কেউ যেন এই সাপের টোপ বনে যায়। আর টোপ খাওয়ার সময় যখন সাপের মনোযোগ অন্যদিকে চলে যাবে, তখন জেফ সাপটিকে অজ্ঞান করে মেরে ফেলবে। এরপর জেফ নিজের শটগান বের করে সাপটিকে অজ্ঞান করতে যাবে, ঠিক তখনই জঙ্গলে সব পশু পাখি শোরগোল করতে শুরু করে দেয়। তাদের চিৎকার শুনে অ্যানাকোন্ডাটি তার শিকারকে ওভাবেই ছেড়ে চলে যায়। অবশেষে এমন কিছু একটা ছিল যার কারণে জঙ্গলের সব পশু পাখি ভয় পাচ্ছিল। এখানে দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমাদের একটি সার্কাস শো দেখানো হয়। এই সার্কাসটি এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কেউ সার্কাস দেখার ব্যাপারে আগ্রহী ছিল না। এখানে সার্কাসের মালিকের কাছে বিলি ইয়াং নামের একটি ছেলে আসে, যে সার্কাসের মালিককে টাকায় ভরা একটি সুটকেস দিয়ে সার্কাসে কাজ করা সব মানুষকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে গিয়ে একটি নতুন সার্কাসের খেলা পরিকল্পনা করছিল। সার্কাসের লোকজন বিলি ইয়াং এর কাছে এত টাকা দেখে অবাক হয়ে যায়, কারণ আজ থেকে কয়েক বছর আগে বিলি ইয়াং অনেক গরিব ছিল। সেও এদের সাথে মিলে সার্কাসে কাজ করত, কিন্তু জানা নেই যে বিলি ইয়াং
এখন এমন কি কাজ শুরু করেছে যার কারণে সে রাতারাতি বড়লোক হয়ে গেছে। পরের দিন সকালে বিলি ইয়াং নৌকার মাধ্যমে সবাইকে নিয়ে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করে। এখন যেহেতু বিলি ইয়াং এদের সবাইকে কিনে নিয়েছে, তাই তারা সবাই তার কথা মেনে নৌকায় উঠে বসে এবং নৌকার ক্যাপ্টেন নৌকা চালাতে শুরু করে। যাওয়ার পথে বিলি ইয়াং বাথরুমে লুকিয়ে কাউকে কল করে। কলে সে অপর প্রান্তের ব্যক্তিকে বলে, ডেলিভারি তৈরি আছে, শীঘ্রই আমি এদের নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। বিলি ইয়াং এর এই কথাগুলো থেকে আমরা জানতে পারি সে নৌকায় থাকা মানুষদের সাথে খারাপ কিছু করতে চলেছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পায় যে সামনের পথ বন্ধ, সেখানে কাঠ এবং অনেকগুলো কন্টেইনার রেখে পথ আটকে দিয়েছে। তখন নৌকার ক্যাপ্টেন বলে, আমরা যে অন্য পথ দিয়ে যেতে পারি, কিন্তু ওই পথ দিয়ে গেলে আমাদের থাইল্যান্ড পৌঁছাতে অনেক সময় লাগবে। তাই বিলি ইয়াং এর ক্যাপ্টেনের আইডিয়া পছন্দ হয় না। সে ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে, যাই হোক না কেন আমাদের সঠিক সময় থাইল্যান্ডে পৌঁছাতে হবে, কারণ ওখানে আমাদের শো আছে, যার টাকা আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। আমরা যদি শো না করি তবে আমরা বরবাদ হয়ে যাব। ক্যাপ্টেন বলে, তোমরা যদি লম্বা পথ দিয়ে যেতে না চাও, এটাই একমাত্র রাস্তা। সে বলে, আমরা সব জিনিস বোমা দিয়ে উড়িয়ে দেব এবং নিজেদের পথ বানিয়ে এখান থেকে চলে যাব। বিলি ইয়াং এর ক্যাপ্টেনের কথা ঠিক মনে হয় এবং সে এজন্য রাজি হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে তারা কত বড় ভুল করতে চলেছে। এরপর তারা কন্টেনারগুলোর পাশে বোমা রেখে দেয় এবং তারপর রিমোট দিয়ে সেগুলো উড়িয়ে দেয়। এমনটা করার পর তাদের পথ তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু বিস্ফোরণের কারণে অনেকগুলো সাপ তাদের নৌকায় এসে পড়ে, কারণ ওইসব কন্টেনারে সাপ ভরা ছিল। ভয়ের চোটে লোকজন এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে থাকে। এখন পুরো নৌকা সাপে ভরে গিয়েছিল। এই সাপগুলো নৌকায় থাকা মানুষদের কামড়াতে শুরু করে। এখানে লেনি নামের একটি মেয়ে বুদ্ধিমত্তার সাথে কাজ করে পাইপের মাধ্যমে প্রেসারের পানি ছেড়ে দেয়, আর তার আশেপাশে যতগুলো সাপ সবগুলোকে নৌকা থেকে নিচে পানিতে ফেলে দেয়। বিলি ইয়াং ভয়ের চোটে নৌকার বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই হঠাৎ বাথরুমের ছাদ ভেদ করে যায় এবং অনেকগুলো সাপ বিলি ইয়াং এর উপর এসে পড়ে। তাদের থেকে বাঁচতে সে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে তীরে পৌঁছে যায়, কিন্তু সেখানে একটি কিং কোবরা তার সামনে চলে আসে। এখন কিং কোবরাটি বিলিকে কামড়ানোর আগেই এক লোক সাপের উপর পা দিয়ে সেদিকে পিষে ফেলে এবং বিলি ইয়াং এর প্রাণ বেঁচে যায়। এই লোকটি আর কেউ নয়, বরং জেফ ছিল। যেহেতু জেফ বিলির প্রাণ বাঁচিয়েছে, তাই বিলি তাকে নৌকায় নিয়ে আসে। জেফ সেখানে সবাইকে মিথ্যে বলে, আমি একজন ওয়াইল্ড এক্সপ্লোরার, আর একটি দুর্ঘটনার কারণে এখানে জঙ্গলে ফেসে গেছি। তখন এই সার্কাসের এক লোক যার নাম জিয়াও, তার কানে তীব্র ব্যথা শুরু হয়। ব্যথা এতটাই বেশি ছিল যে সে নিচে পড়ে যায়। জেফ যখন তার কানের ভেতরে ভালো করে তাকায়, সে বুঝতে পারে যে জিয়াওয়ের কানে কোনো সমস্যা হচ্ছে। এরপর জেফ নিজের আঙুলে একটি কট লাগিয়ে সেটি জিয়াওয়ের কানের কাছে নিয়ে যায়, আর সেখানে জিয়াওয়ের কান থেকে একটি চিকন বিষাক্ত সাপ বের হয়ে আসে। জেফের আঙুলে কামড় দেয়, কিন্তু সাপ কামড়ানোর সত্ত্বেও জেফের কিছু হয় না, বরং সে ওই চিকন সাপটিকে পানিতে ফেলে দেয়। এটি দেখে লেনি খুব অবাক হয় এবং ভাবতে থাকে যে সাপে কামড়ানোর পরও জেফের কোনো বিষক্রিয়ার প্রভাব হলো না কেন। লেনিও সাপ সম্পর্কে ধারণা ছিল। সে জানতো একটি সাপের বিষ থেকে ইমিউন হওয়ার জন্য মানুষকে অনেক সাপের বিষ নিজের শরীরে প্রবেশ করাতে হয়, তখন গিয়ে ওই মানুষের ওপর সাপের বিষের কোনো প্রভাব পড়ে না। এই সব কিছু বিলি ইয়াংকে বলে এবং বলে, আমরা জেফকে ঠিক মনে হচ্ছে না। তুমি দেখলে যে সাপটি তার আঙুলে কামড়ালো, কিন্তু জেফের কিছুই হলো না। কিন্তু বিলি ইয়াং এর লেনির কথায় কান দেয় না এবং বলে, আমাদের জেফকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সে আমাদের এক সঙ্গীর প্রাণ বাঁচিয়েছে। অন্যদিকে জেফ এই নৌকার ক্যাপ্টেনের সাথে দেখা করে। জেফ নৌকার ক্যাপ্টেনকে অনেক টাকা দিয়ে একটি মানচিত্র দেখায় এবং নৌকার ক্যাপ্টেনকে বলে, তুমি যদি আমাকে মানচিত্র এখানে পৌঁছে দাও তবে তোমাকে আরো টাকা দেব। কিন্তু ক্যাপ্টেন ওই জায়গার নাম শুনতে বন্দুক উঁচিয়ে জেফের দিকে তাক করে। সে বলে, যদি আর কখনো তুমি ওখানে যাওয়ার কথা বলো তবে আমি তোমাকে গুলি করে দেব। আসলে ক্যাপ্টেনও ওই জায়গার ব্যাপারে জানতো যে সেখানে একটি অত্যন্ত বিপজ্জনক ক্রিমসন নামের অ্যানাকন্ডা থাকে। এটা শুনে জেফ সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ক্যাপ্টেনের যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল সেটি নিচ থেকে কেউ জোরে টানে, যার কারণে ফিশিং রডটি ক্যাপ্টেনের হাত থেকে ছুটে নিচে পড়ে যায়। এখন ক্যাপ্টেনের ওই ফিশিং রডটি তোলার জন্য নিচে ঝুঁকতেই কেউ তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। আসলে ক্যাপ্টেনকে অন্য কেউ নয়, বরং জেফ পানির নিচে টেনে নিয়েছিল। ক্যাপ্টেনকে মারার পর জেফ ক্যাপ্টেনের লাশটিকে ওই জঙ্গলে থাকা অ্যানাকন্ডা ডাকার জন্য টোপ হিসেবে ব্যবহার করে। কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে থাকে, কিন্তু নৌকার ক্যাপ্টেনকে তারা কোথাও পায় না। লেনির জেফের উপর সন্দেহ হতে থাকে যে কোথাও জেফ তাকে মেরে ফেলেনি তো। সে জেফকে জিজ্ঞেস করে যে ক্যাপ্টেন কোথায়, কিন্তু জেফ বলে, আমি ক্যাপ্টেনের ব্যাপারে কিছুই জানি না।
সে এও বলে এটি জঙ্গল, এখানে মানুষের নিখোঁজ হওয়া সাধারণ ব্যাপার। তখন হঠাৎ পুরো জঙ্গলের একটি অদ্ভুত নীরবতা বা শোরগোল ছড়িয়ে পড়ে। জঙ্গলের সব পাখি এবং পশুদের চিৎকার করে পালাতে শুরু করে। তখনই তারা পানিতে ডুবে থাকা কিছু অদ্ভুত নড়াচড়ার শব্দ শুনতে পায়। এক সঙ্গী বলে এটা কেমন শব্দ? তখন জেফ খুশি হয়ে বলে বড় কিছু আসতে চলেছে। জেফের খুশি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে যেন এই আসতে চলা বিপদেরই অপেক্ষা করছিল। তখনই আমরা দেখতে পাই যে নদীর গভীরে একটি বিশাল অ্যানাকোন্ডা জেফের পাতা জালের দিকে এগিয়ে আসছে। জেফের পাতা ফিশিং রডটি জোরে সোরে নিচের দিকে টান খায়। এখন জেফ অ্যানাকোন্ডাটিকে ধরার জন্য ফিশিং রডটি ধরার চেষ্টা করে, কিন্তু ওই অ্যানাকোন্ডা এত সহজে জেফের জালে ধরা দেওয়ার পাত্র ছিল না। তখনই এই অ্যানাকোন্ডা তাদের সামনে চলে আসে। এই অ্যানাকোন্ডাটি আকারে অনেক বড় এবং ভীষণ ভয়ঙ্কর ছিল, যা দেখে সবার বুক কেঁপে ওঠে। জেফ ফিশিং রডে যে দড়িটি ধরেছিল অ্যানাকোন্ডা সে দড়িটি জোরে টানে, যার ফলে জেফ নিচে পানিতে পড়ে যায়। অ্যানাকোন্ডাটি জেফকে পানিতে এদিকে ওদিকে আশ্রাতে থাকে, কিন্তু জেফ এত সহজে হার মানার পাত্র ছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য সাঁতরে নদীতে থাকা একটি ছোট নৌকার উপরে উঠে পড়ে এবং অ্যানাকোন্ডাটিকে ধরার জালের দড়িটি ওই নৌকার সাথে বেঁধে ফেলে। এখন সে নৌকায় দাঁড়িয়ে একটি সূক্ষ্ম অস্ত্র দিয়ে ওই অ্যানাকোন্ডাটির উপর আঘাত করে, কিন্তু ওই আঘাতে অ্যানাকোন্ডার উপর খুব একটা প্রভাব পড়ে না। অ্যানাকোন্ডা জেফকে ধরে ফেলে। অ্যানাকোন্ডাটি জেফের সাথে সাথে ওই নৌকার উপর পেঁচিয়ে দূরে দাঁড়িয়ে থাকা এই লোকেরা এসব কিছু দেখছিল এবং তাদের মনে হচ্ছিল যে জেফ মারা গেছে। কিন্তু পরের মুহূর্তে জেফ সাঁতরে পেছন থেকে আবার নৌকায় ফিরে আসে। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। এখন জেফ আবার পানিতে অ্যানাকোন্ডা খুঁজতে থাকে, কিন্তু সে জানতো না যে অ্যানাকোন্ডা এখন পানিতে নয়, বরং তার পিছনে নৌকার ছাদের উপরে। অ্যানাকোন্ডা সবার সামনে নিচের মুখ থেকে ক্যাপ্টেনের লাশটি উগড়ে দেয়। এটি দেখে নৌকার সবাই খুব ভয় পেয়ে যায়। লোকেরা অ্যানাকোন্ডা থেকে বাঁচতে নিজেদের এখানে সেখানে দৌড়াতে শুরু করে। অ্যানাকোন্ডাটি রুমে বন্ধ সার্কাসে দুই সঙ্গীকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে জেফের হাতে একটি সূক্ষ্ম অস্ত্র নিয়ে অ্যানাকোন্ডার উপর হামলা করে, যার ফলে অ্যানাকোন্ডা আরো বেশি রেগে যায় এবং এখন অ্যানাকোন্ডা জেফের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু জেফ অ্যানাকোন্ডা থেকে নিজেকে বাঁচাতে তার থেকে লুকিয়ে পড়ে। তবুও অ্যানাকোন্ডা জেফের পিছু ছাড়ে না। সে জেফকে খোঁজার জন্য নৌকার ভিতরে ঢুকে পড়ে। সেখানে নৌকার ভিতর সার্কাসের বাকি লোকেরা লুকিয়ে ছিল। ভাগ্যবশত অ্যানাকোন্ডা বিলি এবং ডায়নাকে দেখতে পায় না। সে তাদের উপর দিয়ে লতা কেটে জানলা দিয়ে নৌকার বাইরে চলে যায়। এইসব লোকেরা নৌকার কোণে কোণে লুকিয়ে ছিল। অ্যানাকোন্ডা এদের খুঁজতে খুঁজতে যখনই বাথরুমের দিকে যাবে তখন সেখানে একটি ছোট বাচ্চা এবং জিয়াওকে দেখতে পায়। অ্যানাকোন্ডা সঙ্গে সঙ্গে তাদের দুজনের উপর হামলা করে, কিন্তু তারা দুজনকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। এখন তাদের কাছে লেনিও পৌঁছে যায়। যেমনই অ্যানাকোন্ডা লেনিওর উপরে হামলা করতে যায় তখনই জিয়াও বুদ্ধিমত্তার সাথে কাজ করে অ্যানাকোন্ডার মাথার সামনে একটি কলস, যার ফলে অ্যানাকোন্ডার মাথা কলসির ভিতর আটকে যায়। কলসি থেকে নিজের মাথা বের করার জন্য অ্যানাকোন্ডা ছটফট করতে থাকে, আর এই হুলস্থুলেই এখানে কেরোসিন গ্যালন পড়ে যায়। অ্যানাকোন্ডা নিজের মাথা থেকে কলসি বের করার জন্য পুরোপুরি বেসামাল হয়ে পড়ে। সে এখানে সেখানে নিজেকে আশ্রাতে থাকে এবং অবশেষে সে নিজের মাথা নৌকার সাথে বাড়ি মেরে কলসিটি ভেঙে ফেলে, যার ফলে তার মাথা মুক্ত হয়ে যায়। কিন্তু মুক্ত হতেই পেছন থেকে জেফ অ্যানাকোন্ডার গলায় দড়ির ফাঁস পরিয়ে দেয়। এর আগে যে জেফ অ্যানাকোন্ডায় কাবু করতে পারত তখনই নিচে কেরোসিনের তেল পড়ার কারণে নৌকায় আগুন লেগে যায়, আর আগুন ধীরে ধীরে বাড়তে বাড়তে নৌকায় রাখা বোমার কাছে পৌঁছে যায়, যার ফলে নৌকায় বিস্ফোরণ হতে থাকে। তখনই নৌকার একটি বিশাল বিস্ফোরণ হয়। এখন নৌকায় থাকা সব লোক নিজেদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু জেফ অ্যানাকোন্ডার গলায় দড়ি বেঁধেছিল, যার কারণে সে পালাতে পারে না এবং আগুনে পুড়ে মারা যায়। বাকি লোকেরা কোনো মতে নদীর সাথে তীরে পৌঁছে যায়। জাহাজটিকে জ্বলতে দেখে বিলিয়াং কাঁদতে শুরু করে। সে এই কারণে কাঁদছিল যে তার এখন সঠিক সময় থাইল্যান্ড পৌঁছাতে পারবে না। তার কাছে বাকি লোকেরা খুব ভয় পেয়েছিল, কারণ তারা সবাই জঙ্গলের মাঝখানে ছিল, আর এখানে তাদের কাছে ফিরে যাওয়ার কোনো নৌকাও ছিল না। লেনি বুঝতে পারছিল যে এসব কিছুর জন্য দায়ী জেফ। সে জাহাজটিকে একটি জাল হিসেবে ব্যবহার করেছিল। জেফের উদ্দেশ্যে তাকে ইঙ্গিত করে তার কৃতকর্মের কথা ভেবে বলে, তুমি যদি এমনটা না করতে তবে এত বড় বিপদ আমাদের আসতো না। জেফ বলে, তোমরা কি জানো এই অ্যানাকোন্ডার দাম কত? তোমরা যদি এই অ্যানাকোন্ডাটি ধরতে আমাকে সাহায্য করো তবে আজ আমরা সবাই কোটিপতি হতাম। টাকার কথা শুনেই বিলিয়াং এর চোখ চকচক করে ওঠে। সে থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান বাতিল করে দেয়। সে দৌড়ে জেফের কাছে এসে বলে, আমি তোমার সাথে আছি, বলো এই অ্যানাকোন্ডাকে ধরার জন্য আমরা কি করতে পারি আর আমরা টাকা কিভাবে পাবো। এরপর জেফ একটি ম্যাপ বের করে এবং তাদের দেখিয়ে বলে, তোমরা যদি আমাকে সাহায্য করো তবে এই ম্যাপের সাহায্যে আমি তোমাদের 1-2 দিনের মধ্যে থাইল্যান্ডে পৌঁছে দেব। এখন বিলিয়াং এবং টিমের বাকি লোকেরা জেফের বোট পর্যন্ত যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু লেনি জেফের উপর বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছিল না। তাই সে সেখানে যেতে
অস্বীকৃতি জানায়। তখনই সার্কাস টিমের একটি মেয়ের শরীর হঠাৎ খারাপ হতে শুরু করে। বিলি ইয়াং তখনই তার কাঁধের দিকে তাকায়। তখন তারা দেখতে পায় মেয়েটি অত্যন্ত বিপজ্জনক মাকড়সা কামড়িয়েছে, যার বিশেষ সেও মারা যেতে পারে। এটি দেখে জেফ সেখানে উপস্থিত সবাইকে বলতো, আমার কাছে এমন একটি ওষুধ আছে যা দিয়ে মেয়েটির চিকিৎসা সম্ভব, কিন্তু সেই ওষুধটি আমার বোটে রাখা আছে। তোমরা যদি এর চিকিৎসা করতে চাও তবে তোমাদের আমাকে বোট পর্যন্ত পৌঁছে দিতে হবে। এখন অনিচ্ছা থাকা সত্ত্বেও লেনি জেফের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কয়েক ঘন্টার যাত্রা শেষে যখন এক সঙ্গী নদীর পানি পান করতে যায় তখন জেফ তাকে আটকে দেয় এবং সবাইকে বলে, এখানকার পানি কখনোই পান করো না। এখানকার পানিতে এমন কিছু পোকা আছে যা পানি পানের সময় মানুষের ভেতরে চলে যায়। এরপর পোকাগুলো মানুষের ভেতরে এমন তৃষ্ণা তৈরি করে যে পানি খেতে খেতে নিজেকে ডুবিয়ে মেরে ফেলে। রাস্তায় এই লোকদের ক্ষুধা লেগে যায়। তখন জেফ কাছের পাথর থেকে একটি সাপ ধরে। তারপর তারা সাপের বিষ বের করে সেটিকে রান্না করে এবং তারা তা খেয়ে ক্ষুধা নিবারণ করে। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। রাতে তারা পাহাড়ের একটি সুড়ঙ্গে আশ্রয় নেয়, যেখানে তারা আগুন জ্বালায়। জেফ এক পাশে বসে নিজের ম্যাপে আঁকা অ্যানাকন্ডার দিকে তাকাচ্ছিল। জেফ ওই সময়ের কথা ভাবছিল যখন অ্যানাকন্ডাটি তার সামনে এসেছিল এবং সে সেটাকে মারতে যাচ্ছিল। কিন্তু জেফ বুদ্ধিমত্তার সাথে কাজ করে একটি কাঠের বক্সের ভেতর নিজেকে লুকিয়ে ফেলে। বক্সটি একটি ঢালু জায়গায় রাখা ছিল, যার কারণে জেফ বক্সটিকে ধাক্কা দিয়ে গড়িয়ে নদীর নিচে পৌঁছে যায়। এখন জেফ এই বক্স থেকে নিজেকে বের করার চেষ্টা করলেও ভাগ্যবশত জেফ ওই বক্সে চিরকালের জন্য আটকে যায় এবং দীর্ঘ সময় পর ওই বক্সটি বন্দী ছিল। পর এই লোকেরা আসে যারা রাস্তা খোলার জন্য ডিনামাইট দিয়ে কন্টেনার উড়িয়ে দেয়, যার ভেতর থেকে জেফ বাইরে বের হয়ে আসে এবং তাদের সাথে যোগ দেয়। দৃশ্যপট আবার বর্তমানে ফিরে আসে, যেখানে জেফ ম্যাপটি দেখছিল। তখন বিলি ইয়াং তার কাছে এসে বলে, তুমি অ্যানাকন্ডাটি ধরতে চাও তাই না? জেফ বলে, হ্যাঁ, এটি বিশাল অ্যানাকন্ডা, এমন এক অ্যানাকন্ডা যে পুরো জঙ্গলের রাজা। এখানকার সব পশু পাখি এই অ্যানাকন্ডাকে ভয় পায়। সে পৃথিবীর বড় বড় শিকারীদের শিকার করেছে, এমনকি সে নিজের প্রজাতির বড় বড় অ্যানাকন্ডাকেও মেরে ফেলেছে। আমরা যদি তাকে ধরতে সফল হই তবে রাতারাতি মিলিয়নিয়র হয়ে যাব। টাকার কথা শুনে বিলিয়াং এর বলে, আমি আপনার সাথে ওই অ্যানাকন্ডাটিকে ধরার জন্য প্রস্তুত। এখন গভীর রাত হয়ে যায় এবং তারা সবাই ঘুমিয়ে পড়ে। তখনই সার্কাস একসঙ্গে কোন এক অদ্ভুত আওয়াজে চোখ খুলে যায়। সে দেখতে পায় যে তার ভাই সেখানে নেই। সে ভাইকে খুঁজতে খুঁজতে সুড়ঙ্গের বাইরে আসে এবং নদীর কাছে গিয়ে দেখতে পায় তার ভাই নদীর পানিতে ডোবানোর চেষ্টা করছে। লোকটি তাকে এমনটা করা থেকে আটকায়, কিন্তু তার ভাই তার কোনো কথা শোনে না এবং তখন সে দেখে যে তার ভাইয়ের নাক থেকে কিছু অদ্ভুত পোকা বের হচ্ছে। এটি দেখে বুঝতে পারে যে তার ভাই নদীর এই পানি পান করে ফেলেছে, যা জেফ আগেও বলেছিল। এই নদীর পানি পান করার পর পানির ভেতরে থাকা পোকাগুলো মানুষকে এমন তৃষ্ণা এনে দেয় যা নিজেকে পানির মধ্যে ডুবিয়ে মারতে বাধ্য করে। আর ঠিক তেমনই হলো। নিজের ভাইয়ের মৃত্যু দেখে লোকটি খুব কান্নাকাটি করে এবং সুড়ঙ্গে ফিরে আসে। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা যাত্রা শেষে তারা একটি নদীর কাছে পৌঁছে যায়। আর এখন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য ওই নদীর ভেতর দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। এখন লোকেরা প্রথমে ওই নদীতে নামতে বেশ ভয় পাচ্ছিল, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে নদীতে নামতে হয়। একটু সামনে যাওয়ার পরই হঠাৎ একটি ছেলে নিচের দিকে ইশারা করে। আমরা দেখতে পাই যে একটি বড় অ্যানাকন্ডা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তাদের এক সঙ্গী, যার ভাই রাতে মারা গিয়েছিল, সে ভয়ের চোটে সবার সামনে পিছনে আসছিল, কিন্তু তখনই পেছন থেকে একটি বড় অ্যানাকন্ডা তার উপর হামলা করে বসে এবং তাকে পেঁচিয়ে ধরে নিয়ে যায়। রেনি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু সে বেশি কিছু করতে পারে না, কারণ তারা পৌঁছানোর আগে অ্যানাকন্ডাটি ওই লোকটিকে হাড়গোড় ভেঙে দিয়েছিল এবং তারপর অ্যানাকন্ডাটি লোকটিকে নিজের সাথে পানিটার নিচে ডুবিয়ে নেয়। এখন এই লোকেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য নদীর সামনের দিক থেকে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর অবশেষে তারা সবাই জেফের বোট পর্যন্ত পৌঁছে যায়, যেখানে জেফ তার কথা অনুযায়ী ওই মেয়েটির জন্য অ্যান্টিডোট দিয়ে দেয়, যাকে কাঁধে বিষাক্ত মাকড়সা কামড়েছিল। এখন এখান থেকে থাইল্যান্ডের সীমানা বেশ কাছে ছিল, কিন্তু তারা সবাই থাইল্যান্ডে যাওয়ার জন্য রওনা হতে নেয়। কিন্তু তখনই জেফ তাদের আটকে দেয়। আসলে জেফ এই জায়গায় এজন্য নিয়ে এসেছিল যাতে এদের টোপ হিসেবে ব্যবহার করতে পারে। জেফ সবার উদ্দেশ্যে বলে, আমি তোমাদের সবাইকে কথা অনুযায়ী সহি সালামত এখানে নিয়ে এসেছি, কিন্তু এখন তোমাদেরও নিজেদের কথা রাখতে হবে, তোমাদেরও আমাকে সাহায্য করতে হবে। তখন সেই ছোট্ট বাচ্চাটি জেফকে বলে, তোমার এই সাহায্য যদি অ্যানাকন্ডার সাথে জড়িত হয় আমরা তোমাকে কোনো সাহায্য করব না। তাদের এই কথা শুনতেই জেফ তার বন্দুক বের করে নেয় এবং বিলি ইয়াংও ছুরি বের করে জেফের পক্ষ নেয়। বিলি ইয়াং সবাইকে বলে, জেফ যাই বলছে তোমাদের তার কথা মেনে নেওয়া উচিত। এখানে লেনি বল, তোমরা কি পাগল হয়ে গেছো? ওই অ্যানাকন্ডা ধরা অসম্ভব, কেন তোমরা নিজেদের জীবন দিতে চাইছো? জেফ বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, ওই অ্যানাকন্ডাকে ধরা কঠিন ঠিকই, তো অসম্ভব নয়, কারণ অ্যানাকন্ডা যখন কোনো শিকার গিলবে তার মনোযোগ অন্যদিকে থাকবে, তখন তাকে ধরা সম্ভব। এরপর বিলি ইয়াং এবং জেফ সার্কাস টিমের দুজনকে রশি দিয়ে বেঁধে সাপের টোপ বানায়। সেই বাচ্চাটি বিলি ইয়াংকে জিজ্ঞেস করে, তুমি এমন কেন করছো? ভাবো আমরা যদি মরে যাই তবে তোমার
সার্কাসের পারফর্ম কে করবে। এটা শুনে বিলি ইয়াং জোরে জোরে হাসতে শুরু করে এবং বাচ্চাটিকে বলে, তোমরা কি কখনো ভেবেছো যে আমি এত তাড়াতাড়ি মাত্র কয়েক বছরে এত ধনী কিভাবে হলাম? আরে পাগলের দল, আমি তোমাদের থাইল্যান্ডের সার্কাসের জন্য নিয়ে যাচ্ছিলাম না, আমি তোমাদের বডি অর্গান বিক্রি করে অনেক টাকা কামাতে যাচ্ছিলাম, আর এটাই আমার বিজনেস। কিন্তু এখন দেখো আমি আমার প্ল্যান চেঞ্জ করেছি। এখন আমি জেফের সাথে হাত মিলিয়েছি, কারণ আমি জানি তোমাদের বডি পার্টসের চেয়ে বেশি টাকা আমাকে এই অ্যানাকন্ডা দিবে। অন্যদিকে জেফ ওই দুটি মেয়েকেও বেঁধে ফেলেছিল এবং এখন সে একটি মেয়ের সাথে ধস্তাধস্তি শুরু করে। এখানে মেয়েটি বুদ্ধিমত্তার সাথে কাজ করে, এমন ভান করে যেন সে জেফকে সাহায্য করতে চায়। জেফ তার চাল বুঝতে পারে না। মেয়েটি জেফের কাছে এসে তার চুলে হাত বোলাতে থাকে এবং সুযোগ পেয়ে মেয়েটি জেফের পকেট থেকে বন্দুক বের করে জেফের দিকে তাক করে। তখন মেয়েটি জেফকে শুট করতে গেলে বন্দুক থেকে গুলি বের হয় না, কারণ সে বন্দুকের লক খুলতে পারছিল না। এখন জেফ রেগে গিয়ে তার থেকে বন্দুক কেড়ে নেয় এবং মেয়েটির দিকে তাক করে তাকেই মারতে যাবে। তখনই লেনি নিজেকে মুক্ত করে নেয় এবং কাচের ধারালো টুকরো দিয়ে জেফের পেটে আঘাত করে। তখন জেফ লেনিকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেয়, কিন্তু তখনই অন্য মেয়েটিও জেফের উপর হামলা করে এবং পেছন থেকে লেনিও জেফের দিকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই ধস্তাধস্তির মধ্যে গুলি চলার শব্দ শোনা যায়, কিন্তু বোঝা যাচ্ছিল না যে গুলিটি কার লেগেছে। যাদের বিলি ইয়াং অ্যানাকন্ডার টোপ বানিয়েছিল তারা দুজনেই ভয়ের চোটে ছটফট করছিল। কিছুক্ষণ পর একটি বড় অ্যানাকন্ডা তাদের খাওয়ার জন্য ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে, যেখানে দূরে দাঁড়িয়ে বিলি ইয়াং এই দৃশ্য দেখছিল। বিলি ইয়াং অপেক্ষায় ছিল যে কখন অ্যানাকন্ডাটি তাদের উপর হামলা করবে আর সে রশি টেনে অ্যানাকন্ডাটিকে ধরে ফেলবে। কিন্তু সে জানতো না যে সে যেখানে দাঁড়িয়ে ছিল তার ওপর থেকে আরেকটি অ্যানাকন্ডা তার উপর হামলা করার জন্য এগিয়ে আসছে। বিলি ইয়াং কিছু বুঝে ওঠার আগে অ্যানাকন্ডাটি তার খুব কাছে চলে আসে এবং বিলি ইয়াং এর উপর হামলা করে তাকে নিজের সাথে তুলে নিয়ে যায়। আর তখনই বিলি ইয়াং এর হাত থেকে রশিটা ছুটে যায়, যার ফলে অ্যানাকন্ডার টোপ হওয়ার দুই ব্যক্তির ওপর জালের কভার পড়ে যায়, তারা প্রাণে বেঁচে যায়। অন্যদিকে জেফ যে মেয়েটিকে মারার চেষ্টা করছিল, লেনি পেছন থেকে এসে জেফকে একটি বড় লাঠি দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। জেফ অজ্ঞান হতেই এরা দুজনে দৌড়ে তাদের বাকি দুই সঙ্গীর কাছে আসে এবং তাদের জাল থেকে মুক্ত করে। দুর্ভাগ্যবশত জেফের জ্ঞান ফিরে এসেছিল এবং সে তাদের দিকে এগোতে থাকে। তখনই একটি বড় অ্যানাকন্ডা এসে জেফকে নিয়ে যায়। এরা এখন দ্রুত সেখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তাদের এক সঙ্গী হাঁটার অবস্থায় ছিল না। জেফ এবং মেয়েদের ধস্তাধস্তির সময় যে গুলিটি চলেছিল সেটাই মেয়েটির লেগেছিল। কোন পর মেয়েটি তাদের চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন বেঁচে থাকা বাকি তিনজন মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য জেফের বোটে বসে এবং নদী দিয়ে রওনা হয়, কিন্তু তখনই পেছন থেকে জিয়াওয়ের শরীরে কিছু একটা এসে লাগে। কাদের জিনিসটি নামিয়ে দেখে এটি একটি অজ্ঞান করার ইনজেকশন। কিছু সেকেন্ডের মধ্যে জিয়াও অজ্ঞান হয়ে যায়, আর জিয়াওকে অজ্ঞানকারী অন্য কেউ নয়, স্বয়ং জেফ ছিল। অর্থাৎ অ্যানাকন্ডার হামলা থেকে সে বেঁচে গিয়েছিল এবং অ্যানাকন্ডার মাথা কেটে তাকে মেরে ফেলেছিল। এখন জেফ ওই তিনজনকে ধরে অ্যানাকন্ডার টোপ হিসেবে বেঁধে দেয় এবং তাদের চারপাশে ধারালো লোহার তার দিয়ে ধাতে সেখানে রক্ত ছিটিয়ে দেয়। ডালের রশিটা ধরে কিছু দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ পর অনেকগুলো অ্যানাকন্ডা রক্তের গন্ধ শুকে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা তিনজন ভীষণ ভয় পেয়েছিল এবং তার মৃত্যু তাদের চোখের সামনে দেখতে পাচ্ছিল। এসব অ্যানাকন্ডা তাদের মারার জন্য খুব কাছে চলে আসে। তখনই আবার জঙ্গলের সব পশু পাখি শোরগোল শুরু করে এবং পালাতে থাকে। আর এখানে উপস্থিত সব অ্যানাকন্ডা কাউকে দেখে এক এক করে পালিয়ে যায়। তো একটি অ্যানাকন্ডা তখনও তাদের মারার জন্য সেখানে রয়ে গিয়েছিল। তো তখনই সেখানে ক্রিমসন অ্যানাকন্ডা চলে আসে এবং সে একা সেখানে থাকা সাপের উপর হামলা করে এবং তাকে এক ঝটকায় মেরে ফেলে। এখানে আমরা ক্রিমসন অ্যানাকন্ডাকে খুব ভালো করে দেখতে পাই, যা আকারে অনেক বড় এবং ভয়ানক ছিল। এটি দেখে তারা তিনজন খুব ভয় পেয়ে যায়, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা জেফ ক্রিমসন অ্যানাকন্ডাকে দেখে খুব খুশি হচ্ছিল। অ্যানাকন্ডাটি তাদের পেঁচিয়ে নিজের মুখটি বড় করে তাদের গিলে ফেলতে যাবে। তখনই জেফ জালের রশিটি ছেড়ে দেয়, যার মধ্যে অ্যানাকন্ডাটি ফেসে যায়। অ্যানাকন্ডাটি নিজেকে মুক্ত করার জন্য ছটফট করতে থাকে, বেশ জোর লাগিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু যখন মুক্ত করতে পারে না তখন সে নিজের ধারালো দাঁত দিয়ে জালের রশি কেটে ফেলে, নিজেকে মুক্ত করে নেয়। কিন্তু তখনও জালের রশি তার শরীরে ফেসেছিল, তাই জেফ রশিটি শক্ত করে ধরে তাকে কাবু করার চেষ্টা করে। কিন্তু জেফ অ্যানাকন্ডার শক্তির সামনে কতক্ষণ টিকত। তাকে ধরার চেষ্টায় দুটি গাছের মাঝখানে ফেসে যায় এবং সে গাছ থেকে বের হতে পারছিল না। সুযোগ বুঝে ক্রিমসন অ্যানাকন্ডা জেফের দিকে এগিয়ে আসে এবং জেফকে পেঁচিয়ে ফেলে। এই তিনজন লোকও যে চোখে এই দৃশ্য দেখছিল ভয়ে চড়ে দ্রুত নিজেদের মুক্ত করার চেষ্টা করছিল, কারণ তারা জানতো জেফের পর তাদের পালা।
তারা নিজেদের মুক্ত করার সব চেষ্টা করে কিন্তু জাল থেকে বের হতে পারছিল না। তখনই সেই ছোট ছেলেটি নিজেকে বাঁচাতে নিজের দাঁত দিয়ে জালের রশি কাটতে শুরু করে এবং অনেক চেষ্টার পর সে রশি কিছুর অংশটা কেটে ফেলে। এখন অল্প কিছু রশি বাকি ছিল। সে নিজের দাঁতের পুরো শক্তি লাগিয়ে রশিটি কাটতে থাকে, যার ফলে তার দাঁত থেকে রক্ত বের হতে শুরু করে। এখানে ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে শক্তভাবে পেঁচিয়ে ধরেছিল এবং সে জেফকে চেপে তার হাড়গোড় ভেঙে দেয়। তারপর ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে জ্যান্ত গিলে ফেলে। অন্যদিকে সেই বাচ্চাটি নিজের দাঁত দিয়ে রশি কাটতে সফল হয়। সে অন্য দুজনকে মুক্ত করে দেয়। এরা নদীর দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু জেফকে মারার পর এখন ক্রিমসন অ্যানাকোন্ডা তাদের পেছনে লেগে যায়। এরা দুজনে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে আর বাচ্চাটি একটি কাঠের বাক্সের মধ্যে নিজেকে লুকিয়ে নেয়। কিন্তু অ্যানাকোন্ডা তাকে দেখে ফেলে এবং এখন অ্যানাকোন্ডাটি ধীরে ধীরে বাচ্চার দিকে এগোতে থাকে। বাচ্চাটি পুরো শক্তি দিয়ে কন্টেইনার থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কন্টেইনারের অন্য পাশের দরজাটি বন্ধ ছিল। কার করে অন্য দুজনের কাছে সাহায্য চায়। অ্যানাকোন্ডাটি বাচ্চার খুব কাছে চলে আসে। তখন অ্যানাকোন্ডাটি বাচ্চাকে মারার আগেই বাইরে থেকে জিয়াও কন্টেইনারের দরজা ভেঙে ফেলে এবং বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এবার তারা তিনজন আবার নিজেদের জীবন বাঁচাতে অ্যানাকোন্ডা থেকে দূরে দৌড়াতে থাকে। তো এই পুরো জঙ্গলটি ছিল অ্যানাকোন্ডার, তাই এই জঙ্গলে তার হাত থেকে কেউ বাঁচতে পারতো না। তাই তারা একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু কিছু দূরে অ্যানাকোন্ডা তাদের দেখে ফেলে। তাদের দেখে অ্যানাকোন্ডাটি দ্রুত তার দিকে আসতে থাকে। তারা দাঁড়িয়ে নিজেদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কারণ তারা জানতো যে তাদের প্রাণ আর বাঁচবে না। কিন্তু যখনই অ্যানাকোন্ডাটি নিজের বড় মুখ খুলে তাদের উপর হামলা করতে যায়, অমনি একটি শক্ত লোহার ধারালো তারে তার মাথা মাঝখান থেকে কেটে দুভাগ হয়ে যায়। এই ধারালো তারটি আসলে জেফ বিছিয়েছিল, যার কারণে ক্রিমসন অ্যানাকোন্ডাটির সমাপ্তি ঘটে। আর এরা বিশ্বাস করতে পারছিল না যে তাদের প্রাণ বেঁচে গেছে। সাপটির মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। আর এভাবেই শেষ পর্যন্ত টিকে থাকা মানুষগুলো প্রকৃতির এই অভিশপ্ত দানবের হাত থেকে কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরে আসে। তবে জঙ্গলটা কিন্তু এখনো আছে, আর হয়তো লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে? অ্যানাকোন্ডার কোন সিনটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আরো দারুণ দারুণ মুভি এক্সপ্লেনেশন বাংলায় দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।